জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই সামরিক কুটি সংগঠিত হয়েছিল এবং বাংলাদেশের সামরিক কুর জনক বলা যায় জেনারেল জিয়াকে। শুরুতে একটা বিষয় একটু স্মরণ করে দিই, আজ 7ই নভেম্বর ঐতিহাসিক মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এবং 1975 সালে যে ভয়াবহ নির্মম 3টি ঘটনা ঘটেছিল, 15 আগস্ট জাতির জনককে সপরিবারের নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, 3রা নভেম্বর জেল হত্যা দিবস এবং আজকে আপনার 7ই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস। তৎকালীন জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই সামরিক কুটি সংগঠিত হয়েছিল এবং বাংলাদেশের সামরিক কুর জনক বলা যায় জেনারেল জিয়াকে। আর 13 তারিখ যে লকডাউনটি আওয়ামী লীগ ঘোষণা করেছে সেটি প্রত্যাশিত ছিল। এই কারণে প্রত্যাশিত বলবো, বিগত 15 বছরের যে দুঃশাসন বাংলাদেশ প্রত্যক্ষ করেছে, সেই দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে হলে, এই দুঃশাসনের হাত থেকে জাতিকে তথা দেশকে যদি রক্ষা করতে হয়, সেখানে আওয়ামী লীগকে আবারও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ এই দেশটি যে দলটির হাতে জন্ম লাভ করেছে, এই দেশটির জন্য যারা রক্ত দিয়েছে, একমাত্র সে ইতিহাসটুকু আওয়ামী লীগেরই আছে, অন্য কোনো রাজনৈতিক দলের এই ইতিহাসটুকু নেই। তাই বাংলাদেশের প্রতি দরদ, বাংলাদেশের প্রতি আন্তরিকতা এবং এদেশের মানুষের প্রতি যে মমত্ববোধ, সেটা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে। এখন সাধারণ মানুষ কতটুকু সম্পৃক্ত হবে কি হবে না, সেটা নির্ভর করবে মূলত আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কত প্রবলভাবে সাধারণ মানুষের কাছে যেতে পারে, এবং তারা তো সাধারণ মানুষ তখনই সম্পৃক্ত হবে যখন দেখবে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা একটু বড় পরিসরে রাস্তাতে নেমে এসেছে। তারা যদি ঢাকাকে মিছিলের নগরীতে পরিণত করতে পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষ সম্পৃক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সাধারণ মানুষ বুঝে গিয়েছে এখন যারা বাংলাদেশটিকে দখল করেছে 5ই আগস্টের ভয়াবহ জঙ্গি হামলার মাধ্যমে, এই ইউনূস এবং তার মেটিকুলাস ডিজাইনের যতগুলো রাজনৈতিক দল, এগুলাকে তো আসলে আমি রাজনৈতিক দল বলি না, এগুলা সবই হচ্ছে বাংলাদেশ বিরোধী চক্র এবং ইনক্লুডিং সেনাবাহিনী। এবং এই সেনাবাহিনী এবং ইউনূস মিলে আজকে বাংলাদেশটিকে যে জায়গাতে নিয়ে এসেছে, সে জায়গা থেকে উদ্ধার করতে হলে এই বাংলাদেশটিকে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় শানিত প্রত্যেকটি নাগরিককে আওয়ামী লীগের নেতৃত্বে মাঠে নামতে হবে। এবং জনগণ তখনই মাঠে নামবে যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ভয় উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে এই রাষ্ট্রটিকে নিরাপদ করার জন্য তারা মাঠে নেমে আসবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি এইভাবে মৃত্যুর চেয়ে, এইভাবে হামলার শিকার হওয়ার চেয়ে, এইভাবে মবের ভয়ে পালিয়ে থাকার চেয়ে লড়াকু সৈনিকের মতো রাজপথে এসে রাজপথ দখল করে এই দখলদার বাহিনীকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করাই হবে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী এবং বঙ্গবন্ধু আদর্শের প্রত্যেকটি সৈনিকের মহান কর্তব্য। এবং বাংলাদেশে আমি মনে করি এই 5ই আগস্টের পরে যে নেরেটিভ তারা দাঁড় করিয়েছিল জামাত, জঙ্গি এবং ইউনূস বাহিনী, সেই নেরেটিভ থেকে বাঙালি জাতি কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে। কারণ জাতির কাছে একটি জিনিস সুস্পষ্ট হয়ে গিয়েছে, এই ইউনূস এবং ওয়াকার, তারা দুজনই হচ্ছে একই নাটাইয়ের এই মাথা এবং ওই মাথা। এবং ওয়াকার এবং ইউনূস দুজনে মিলেই এই বাংলাদেশটিকে আজকে অস্থিতিশীল করেছে। এবং দেখেন, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আস্ফালন করে জামাত শিবির, আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নানাভাবে নানা নানা কায়দায় তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এবং প্রতিদিনই আপনারা দেখবেন কোথাও না কোথায় মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে নানাভাবে নিগৃহীত করা হচ্ছে, নিপীড়িত করা হচ্ছে, নিষ্পেষিত করা হচ্ছে। আজকে বাংলাদেশ যেন এক লাশের উপত্যকায় পরিণত হয়েছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে কোনোদিন আপনারা কি শুনেছেন যে নদীতে এইভাবে লাশ, অজ্ঞাতনামা লাশ ভেসে আসছে? আজকে বাংলাদেশে প্রতি মাসে প্রত্যেকটি নদী, খাল, বিলে লাশ ভেসে উঠছে এবং সেটার সংখ্যা 70 থেকে 80-টির উপরে। তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। এই যে বাংলাদেশকে এক অনিরাপদ বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে এই ওয়াকার ইউনূস, আমি তো ওয়াকার এবং ইউনূসকে একসাথে বলি, পাকিস্তানের যেহেতু তাদের আবার পাকিস্তান প্রীতি অনেক আছে, তো সুতরাং তাদেরকে মোকাবেলা করতে হলে আমি মনে করি আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীকে, তৃণমূলকে আরো বেশি এফেক্টিভ ভূমিকা পালন করতে হবে। এবং আমি স্যালিউট জানাই তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মীকে, এরা আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের তৃণমূল
যে ভূমিকা পালন করেছে এবং পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা সহ আমরা যারা কথা বলছি, আমরা জীবনের মায়া ভয় ত্যাগ করে কোনো লালসার ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি নেতা কর্মী শুভানুদ্দায়ী যেভাবে আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য, বঙ্গবন্ধুর জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, সেটি অনস্বীকার্য। বিগত 15 বছরে যারা হালুয়ার ভাগ বটোয়ারা পায়নি, বিগত 15 বছরে যারা কোনো দুর্নীতি অপশাসনের সাথে জড়িত হয়নি, প্রত্যেকটি মানুষ আজকে এগিয়ে এসেছে আওয়ামী লীগকে বিপদ থেকে উদ্ধার করতে। আওয়ামী লীগকে মনে রাখতে হবে, এই তৃণমূলকে, আওয়ামী লীগকে মূল্যায়ন করতে হবে, সুলতানা আপনাদেরকে, আওয়ামী লীগকে প্রত্যেকটি মানুষকে মূল্যায়ন করতে হবে যারা দুর্দিনে আপনার আওয়ামী লীগের কাণ্ডারি হয়ে, ত্রাণকর্তা হয়ে, আওয়ামী লীগের জন্য আশার আলো নিয়ে আপনারা মাঠে এগিয়ে এসেছেন। আজকে প্রত্যেকটি ছেলে আজকে রাস্তাঘাটে তারা এমন এক জীবনযাপন করছে, আমরা তাদেরকে যে কি দিয়ে মানে এই ছেলেগুলো ঋণ পরিশোধ করবো আমরা বুঝতে পারি না, কিন্তু আওয়ামী লীগকে বুঝতে হবে তাদের কথা। বাংলাদেশ আজ নিষ্পেষিত, বাংলাদেশ আজ নিগৃহীত, এবং এই নিষ্পেষিত নিগৃহীত বাংলাদেশকে বাঁচাতে হলে আমি মনে করি আওয়ামী লীগের বিকল্প নেই। এবং আজকে বাংলাদেশের পতাকাটি যারা খামচে ধরেছে, বাংলাদেশ হানাদার বাহিনী, বিএনপি, জামাত, এনসিপি এবং ইউনুসগণ, তারা সব বাংলাদেশ বিরোধী চক্র। এবং এদেশের মানুষ এখন আশার আলো দেখছে, এদেশের মানুষ দিন গুনছে, অপেক্ষার প্রহর গুনছে, কখন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং এই বাংলাদেশকে আবার রাজাকার মুক্ত, হানাদার বাহিনীকে মুক্ত করে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি উদার মানবিক বাংলাদেশ এবং একটি সাম্যের বাংলাদেশ গড়ে দিয়ে আমাদের সকলের একটি সুনিশ্চিত ভবিষ্যৎ রচনা করবেন। তাই আমি মনে করি আগামী 13 তারিখ, শুধু 13 তারিখ বললে ভুল হবে, যেহেতু 10 থেকে 13 তারিখ তারা তিনটি দিন ঘোষণা করেছে, সেক্ষেত্রে ইউনুস বাহিনীর দমন পীড়ন, নির্যাতন, নিপীড়নকে উপেক্ষা করে সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হবে। এই দেশকে যদি বাঁচাতে হয়, এদেশের মানচিত্রকে যদি রক্ষা করতে হয়, আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে যদি রক্ষা করতে হয়, আমি উদাত্ত আহ্বান জানাবো প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি সচেতন মা বাবাকে, এদেশের প্রত্যেকটি জনগণকে, আপনারা আওয়ামী লীগের পাশে দাঁড়ান এবং আওয়ামী লীগকে আপনারা আপনাদের আকুণ্ঠ সমর্থন প্রদান করুন। আগামী 13 তারিখে লকডাউন কর্মসূচি পালন করে এদেশের হাজারো লাখো কোটি মানুষ যখন রাস্তায় নেমে আসবে, এই ইউনুস এবং হানাদার বাহিনীর পালানোর পথ পাবে না। তাই আমি মনে করি আওয়ামী লীগ যথার্থ কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচিটির মাধ্যমেও একটি এসিড টেস্ট মনে করি সরকার এবং আওয়ামী লীগের জন্য, এই অবৈধ সরকারের জন্য যেমন এসিড টেস্ট, আওয়ামী লীগের জন্য তেমনি এসিড টেস্ট। আওয়ামী লীগ তাদের সক্ষমতার প্রমাণ যদি রাখতে পারে 13 তারিখে, আমি মনে করি মাননীয় নেত্রীর দেশে ফেরাটা হয়তো সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ। জি রানা, যে মানে আমারও তানভীর ভাইয়ের কথা শুনতে শুনতে আমারও চোখে পানি চলে এলো। আপনি কতদিন ধরে নৌকায় বসবাস করছেন? মানে আপনার কি কখনো মনে হয় যে এই দেশটি কি আমার নয়, আমাকে কেন এরকম পালিয়ে বেড়াতে হবে, কি অপরাধ? আপনি কি কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থেকেছিলেন? আপু, আমি খুব ছোটবেলা থেকে আমার পরিবার থেকে আমার খুলনা পড়ালেখা করতো। আমি রাজনীতির সাথে, ছাত্রলীগ বা আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, এটা সত্য, কিন্তু আমি রাজনীতির সাথে ওরকম যুক্ত ছিলাম না। 5ই আগস্টের পর যখন আপনার সরকার পতন হয়, তখন আমি আমার জায়গা থেকে, আমার দায়িত্ববোধের জায়গা থেকে, আমার নীতি নৈতিকতার জায়গা থেকে মনে করি যে আমার আওয়ামী লীগের পাশে দাঁড়ানো উচিত বা আওয়ামী লীগের জন্য কাজ করা উচিত। যেই দল বা যেই দলের রাষ্ট্রনায়ক এই দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করছে, যে বঙ্গবন্ধু না হলে একটা দেশ, স্বাধীন দেশ আমরা পাইতাম না, এটা স্বাধীন রাষ্ট্র পাইতাম না। সেই বঙ্গবন্ধুর জন্মভূমিতে আমার জন্ম, আমার উচিত এই দলের পাশে দাঁড়ানো। সেই 5ই আগস্ট, যেদিন 5ই আগস্ট ওই দিন রাত থেকে আমরা অ্যাক্টিভ ভাবে কার্যক্রম চালাই। পরবর্তী থেকে আমি আপনার আগস্ট মাসটা, 24 আগস্ট মাস বাড়িতে থাকতে পারছিলাম, পরবর্তীতে আমি আর বাড়ি থাকতে পারিনি। পরবর্তীতে 16ই জুলাই আমি আমার জায়গা থেকে, আমার অস্তিত্বের জায়গা গোপালগঞ্জ তো আমার অস্তিত্ব, প্রত্যেকেই তার জন্মভূমির প্রতি ভালোবাসার টান অবশ্যই আছে। আমার ভালোবাসার টান আমার জন্মভূমি থাকবেই। যখন আমার জন্মভূমির প্রতি আঘাত আসবে, আমার জন্মভূমিকে নিয়ে খারাপ কথা বলা হবে, তখন তো অবশ্যই আমার দায়িত্ব তার প্রতিবাদ প্রতিরোধ করে তোলা। আমি আমার জায়গা থেকে করছি। পরবর্তীতে আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকায় কার্যক্রম মিছিল মিটিং করি। আমি আমার জীবনে কোনোদিন একটা লাঠিও হাতে ধরি নাই। আমি সম্পূর্ণভাবে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে আমার কার্যক্রমগুলো আমি চালিয়ে যাচ্ছি। কিন্তু সেই আমাকে আজ সন্ত্রাসী, পুরো দেশবাসীর কাছে সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছে।
আমার বাবা আমাকে ফোন দিয়ে কান্না করে যে সবাই বলে আপনার ছেলে সন্ত্রাসী হয়ে গেছে, আপনার ছেলের ছবি দেওয়া হয়। আমার মাকে যখন আমার মা আমাদের উপজেলার নাম কাশিয়ানী, গোপালগঞ্জ ১, তখন যায়, তখন বিভিন্ন লোক দেখায় যে রানারে সন্ত্রাসী দিচ্ছে, ওকে তো ধরে নিয়ে গেলে গুম করে ফেলাবে, ক্রস ফায়ার দিয়ে মাইরে ফেলাবে। তখন পরিবার ফোন দিয়ে কান্নাকাটি করে। মানে তারা তো আর বোঝে না। আর গ্রামের মানুষও তো অতটা বোঝে না যে কারা করতেছে বা কিভাবে করতেছে, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু এইভাবে আমাকে পুরো একটা দেশবাসী ও প্রশাসনের কাছে সন্ত্রাসী তকমা দেওয়া হয়, যাতে আমি কার্যক্রমগুলো করতে না পারি এবং আমাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আমি আমার মতন করে আমি ঢাকা ছেড়ে একটা অনেক দূরে একটা জায়গায় এসে অবস্থান করি। এই জায়গায় আমার সম্পূর্ণ একটা নৌকায় জীবনযাপনের একটা সপ্তাহ। আমার এই জায়গায় রাত, এই জায়গায় দিন, এই জায়গায় ঘুম, সবকিছু এই জায়গায়। কারণ আমি তো স্বাভাবিকভাবে চলাচল করতে পারি না, স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না। আমি যেখানে থাকি না ওই জায়গা হয়তো আমার কোনো বিপদ হবে। আর গ্রেপ্তার, যেমন ধরুন গ্রেপ্তার ভয় আমরা করি না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেককে গ্রেপ্তার করে কোর্টে তোলা হচ্ছে না। তারা কোথায় থাকে, কিভাবে থাকে, তাদের কি করা হচ্ছে আমরা কিছুই জানি না। মানে আমার ভয়টা ওই জায়গায় যে আমাকে গ্রেপ্তার করুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমাকে কোর্টে না তোলে বা আমাকে গুম করে ফেরা হয়, তাহলে তো আমার জীবনে নিশ্চয়তা নাই। এই ভয়ে বা জীবনের বাঁচাতে আজকে আমি এই যে ফেলারি জীবন, নৌকায় জীবনযাপন করতেছি। নাওয়া খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই। তারপরেও স্বপ্ন দেখি হয়তো একদিন জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবে, এই দেশটা আবার শান্তিময় হবে, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, পড়ার টেবিলে পড়ালেখা কার্যক্রম চালাইতে পারবো। আমার পড়ালেখাও শেষ, আমি খুলনাও যেতে পারি না। আমার পরীক্ষা, আমি ইন্টার শেষ করছি, অনার্সে এখনো ভর্তি হইতে পারি নাই। ভর্তি খুলনা ছিল, এটা ক্যান্সেল হয়েছে, পরীক্ষাও দিতে পারি নাই। এখন এইভাবে জীবনযাপন যাচ্ছে। এইগুলো তো আমরা কোনো কিছু পরোয়া করি না, কারণ 1971 সালে আপনার আমাদের মহান মুক্তিযোদ্ধারা তারা জীবনের মায়া ত্যাগ করে, জীবনকে উৎসর্গ করে আমাদের একটি দেশ, স্বাধীন দেশ দিয়ে গেছে। সেই স্বাধীন দেশটা আবার খামছে ধরছে শকুনে, সেই পুরনো শকুন রাজাকারের বাচ্চারা। কিন্তু এই দেশটাকে রক্ষা করতে হলে আমার মতন রানার এগিয়ে অবশ্যই আসতে হবে, কারণ এখন তো যুদ্ধ করার বয়সই আমাদের, আমাদের তো যুদ্ধ করতে হবে। তা আমি আমার নৈতিকতা জায়গা থেকে, নীতির জায়গা থেকে আমি আমার নিজেকে প্রশ্ন করলাম যখন যে না, আমার কি এটা দায়িত্ব? হ্যাঁ, এটা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব জায়গা থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি।